এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। আপনারা জানেন সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, আর আমার সাথে থাকে আমাদের প্রতিনিধিরা এবং কিছু বিশেষ প্রতিবেদন, অর্থাৎ দিনের বাছাই করা কিছু প্রতিবেদন নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে থাকি আপনাদের সামনে। এবং অবশ্যই আমাদের সাথে আছে এই সন্ধ্যায়, আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয় আছেন আমাদের সাথে। কথা বলবো বিপ্লব, আপনাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। প্রথমে সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আসানসোলের দিকে। আসানসোলে চোখ রাখবো, একদম অন্যরকম বিক্ষোভ আজকে সেখানে দেখা গেছে। শিলান্যাসের পরেও এখনও শুরু হয়নি রাস্তা তৈরির কাজ। প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ, এবং বিক্ষোভ সেখানে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখায়। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমি সরাসরি একবার বিপ্লবদার কাছে মন্তব্য জিজ্ঞেস করবো যে বিপ্লবদা, আপনি যদি বলেন, এই যে আজকে মানে একটি রাস্তার আশ্বাস দেওয়া হয়, কিন্তু দীর্ঘদিন সেখানে শিলান্যাস হওয়ার পরেও কিন্তু সেখানে রাস্তার কিন্তু কোনো নামগন্ধ নেই, রাস্তা তৈরি করার কোনো নামগন্ধ নেই। কি বলবেন এই বিষয়ে? ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোলে। দেখো, একটা বিষয় তোমায় বলতেই হবে। আজকে যার জন্য গ্রামের মানুষ, তুমি যদি বিচ্ছিন্ন মানে দেখো, যেটা বলে পশ্চিমবঙ্গের যে শাসক দলের একটাই বক্তব্য, তারা উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে। এবং যদি দেখো সম্প্রতি এই দুদিন ধরে যে ঢাক পেটানোটা হচ্ছে, সেই ঢাক পেটানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি বলে, উন্নয়নের পাঁচালী। তো উন্নয়নের পাঁচালীর ঢাক যখন পেটাচ্ছে, তখন সেই ঢাকের মধ্যে ফেসে যাওয়ার গল্প হচ্ছে এই রাস্তা, যার শিলান্যাস হয়েছে, রাস্তা তৈরি হয়নি। সত্যি মানে এই যে ছবিটা, যে উন্নয়নের পাঁচালীর যে মানে যদি বলো উল্টো ছবিটা আমরা দেখলাম যখন ঢাক পেটাচ্ছে রাজ্যে বিধায়করা যখন মহিলা বাহিনী নিয়ে ঢাক পেটাচ্ছেন, অনুষ্ঠান করছেন, বিভিন্ন জেলা জুড়ে হচ্ছে। কারণ এটা বলতে পারো একটা বিজ্ঞাপন বলতে পারো ভোটের আগে। সেইখানে এই যে শিলান্যাস করে একটা রাস্তা হয়নি, তখন পথের ওই উন্নয়নের পাঁচালী নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কারণ এই যে গ্রামের মানুষগুলো, গ্রামের বলবো না, আসানসোলকে তুমি আর গ্রাম বলা যাবে না, আসানসোল এখন শহর বলা যায়, শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে যারা বসবাস করে, তাদের যাতায়াতের ব্যবহারের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি, যেটা শিলান্যাস হয়েছে, দীর্ঘদিন সেই রাস্তাটার কোনো সংস্কার হয়নি। আর যার ফলে কি হচ্ছে, এলাকার মানুষ কতদিন সহ্য করার যখনই দেখেছে গতকাল থেকে এই উন্নয়নের পাঁচালী শুরু হয়েছে, তখন তাদেরও মনে হলো যে ঢাক যখন পেটাচ্ছে, তখন এই কঙ্কালটা একবার দেখুন, যে কঙ্কালটায় পরিষ্কার দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর কঙ্কাল রূপ ধরা পড়েছে। আমার মনে হয় একবার প্রতিবেদনটা দেখলেই সেটা একদম পরিষ্কার হবে। শিলান্যাসের পরেও এখনো পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়ার ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, দিন কয়েক আগেই ঘটা করে চুরুলিয়ার রাস্তা তৈরির কাজ শিলান্যাস করা হয়েছিল, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। প্রতিবাদে শুক্রবার চুরুলিয়াতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে চুরুলিয়ার ফাঁড়ির পুলিশ পৌঁছায়। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলাম আমরা আসানসোলের চিত্র, এতটাই কিন্তু ভিড় জমে গিয়েছিল রাস্তায়, সেখানে কিন্তু অবশ্যই গাড়ি যাতায়াতের একটি কিন্তু সমস্যা আমরা দেখা পেলাম। কিন্তু অবশ্যই সেখানকার এলাকার মানুষ কিন্তু অবশ্যই এই ঘটনায় কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়েছিল, যে দীর্ঘদিন মানে এটা শিলান্যাস হওয়ার পর কিন্তু দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় ছিল যে কবে রাস্তার মেরামতি, কবে রাস্তা ঠিক হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে রাস্তা কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। কি বলবেন বিপ্লব এই বিষয়ে? দেখো, একটা কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ একদম, যে এই সময়টা তুমি যেমন দেখছো, একটা সময় মানুষ ভয়ে কথা বলতে পারেনি। মিথ্যা কথা বলে তো লাভ নেই। এখনো অনেক মানুষ আছে, গ্রামের মানুষ আছে, শাসকের ভয়ে কথা বলতে পারে না।
কারণ শাসকের ভয় বলতে এখানে প্রতিবাদ করলে, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার বিরুদ্ধে কেস হয়, অযথা কেস হয়, যে কেসের কোনো মানে নেই, এরকম কেস দিয়ে তাদের জেলে ভরা হয়, তাদের মানসিক এবং অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে এবং পারিবারিক সমস্যাও তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এখন কিন্তু মানুষ প্রতিবাদ করতে শিখেছে। প্রতিবাদের এই যে তুমি আন্দোলন, এই যে আন্দোলন দেখছো, মানুষগুলো গ্রামবাসীরা আন্দোলন করছে, এটা তাদের না পাওয়া থেকে আন্দোলন। এই আন্দোলনটা হকের আন্দোলন। কারণ এই হকের আন্দোলন না করলে সরকার জানবে কী করে? হয়তো তুমি খাতা কলমে দেখলে যে এই রাস্তা তৈরি হয়ে গেছে, এমন হয়তো খবরও চলে গেছে উপর মহলে, হয়তো নবান্ন মহলে জানেন যে এই রাস্তা হয়তো তৈরিও হয়ে গেছে। এমন তো বহু ঘটনা গ্রাম বাংলায় দেখাই গেছে, ফলক বসিয়ে দিয়েছে, হওয়া রাস্তার উপর ফলক বসিয়ে দিয়ে তার পয়সা আত্মসাৎ করেছে পঞ্চায়েত লেভেলে। তো সেক্ষেত্রে গ্রামের মানুষ দেখছে শিলান্যাস হয়ে গেছে। কোনো একটা সময় বলা হতো এটা শিলান্যাসের সরকার, অযথা তো মিথ্যে কথা বলবো না, বহু শিলান্যাস হয়েছে, শিল্পের জন্য শিলান্যাস হয়েছে, স্বাস্থ্যের শিলান্যাস হয়েছে, শিক্ষাক্ষেত্রে শিলান্যাস হয়েছে, মানে স্কুল হবে, কোথাও ইসে হবে, শিক্ষাঙ্গন তৈরি হবে, কোথাও মেডিকেল কলেজ হবে, এরকম তো হয়েছে। কিন্তু পরবর্তীকালে তো আমরা তার যে ছবিটা দেখেছি সেই ছবিটা তো ভয়ঙ্কর আসলে। কোথাও মানে আবার তুমি যদি বলো পরোক্ষ আরেকটা কথা বলো, এই যে এতগুলো মানুষ রাস্তায় বেরিয়ে এসছে, প্রশাসন হিমশিম খাচ্ছে, কারণ এটা একটা জনবহুল রাস্তা এবং গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে যানবাহন চলাচলের একমাত্র জায়গায় এসে এখানে আটকে গেছে। তো এইখানে তো একটা বড় সমস্যা হতেই পারে। তবে আজকে যে ঘটনা আজকে দেখা গেল সেটা হচ্ছে যে এটা কিন্তু গ্রামের মানুষ নয়, শহরের মানুষ সবাই বুঝে গেছে নিজের হকটা বুঝে নিতে হবে, আর একার জন্য নয়, সমষ্টিগত মানুষের জন্য যদি তাদের হক বুঝে নিতে হয় তাহলে সবাইকে একবারে রাস্তায় নামিয়ে বলতে হবে, এ রাজা তুই উলঙ্গ। একদমই একদমই। আমরা পরের খবরে যাব। অবশ্যই পরে খবরে যাব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একবার আমি জানিয়ে রাখবো, অবশ্যই আমাদের টোল ফ্রি নাম্বারে কিন্তু একটি আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই সেখানে ফোন করে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। অবশ্যই আপনাদের কিছু মনে প্রশ্ন থাকতে পারে, আপনারা করতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। পাশাপাশি আপনারা আমাদের এক্সপ্রেস নিউজ বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখতে পারেন। বিশেষ কিছু প্রতিবেদন, এরকম বিশেষ কিছু লাইভ একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের ফোনে সরাসরি পৌঁছে যাবে। আপনারা ফলো করে রাখতে পারেন এক্সপ্রেস নিউজ ফেসবুক চ্যানেলকে, আপনারা ফলো করে রাখতে পারেন ইনস্টাগ্রাম, অবশ্যই আপনারা ফলো করে রাখতে পারেন আমাদের টুইট চ্যানেলকে। যাব পরবর্তী জেলায়, পূর্ব মেদিনীপুরের দিকে আমরা চোখ রাখবো। পূর্ব মেদিনীপুর মহিষদল ব্লকের বার অমৃত বেড়িয়া ফেরিঘাটের নিকটবর্তী একটি জায়গায় একটি বৃহত্তর আকৃতির কচ্ছপ দেখা যায়। সেখানকার স্থানীয় মানুষ সেই কচ্ছপটিকে দেখতে পায়, তারা সরাসরি খবর দেয় স্থানীয় হলদি বন বিভাগকে। তারা এসে সেই কচ্ছপটিকে উদ্ধার করে। একটি বড় আকারের কচ্ছপ, কিন্তু অনেকটাই সেই বড়। বিপ্লবদার কাছে সরাসরি যাবো, বিপ্লবদা কি বলবেন? একটি বড় কচ্ছপ কিন্তু দেখতে পায় স্থানীয়রা, তারা কিন্তু হকমকিয়ে যায় এবং তারা ভয় পেয়ে যায় এবং তারা সরাসরি কিন্তু খবর দেয় মানে বন বিভাগকে। তারপরে কি ঘটনা ঘটে একটু বিশ্লেষণ করে বলুন। অ্যাকচুয়ালি না তুমি যেটা বড় বলছো, বড় কচ্ছপ, বৃহত্তর আকারের। বাংলার মানুষ, খাদ্যরসিক মানুষ, কচ্ছপকেও খাদ্য তালিকায় রেখেছে। একদমই তাই বিপন্নতার ছোঁয়া লাগাতে কচ্ছপের উপর, বিশেষ কিছু কচ্ছপের উপর নিষেধাজ্ঞা আছে, কারণ বিপন্ন জাতির মধ্যে পড়ে। সেই কচ্ছপগুলোর মানে ভ্যারাইটি আছে, কাদেরকে তুমি খেতে পারো না বা কাদেরকে তুমি মারতে পারো না। এই বিপন্নতার ছোঁয়ার মধ্যে অনেকগুলো প্রাণী রয়েছে, তার মধ্যে একটা কচ্ছপ রয়েছে। যে কচ্ছপটির কথা বলা হচ্ছে, এই কচ্ছপটির ওজন প্রায় 45 থেকে 50 কেজির উপরে, মানে সবচেয়ে বৃহৎ আকারের কচ্ছপ। এবং যেটা গ্রামবাসীদের ধারণা হচ্ছে, দেখো আমাদের গ্রামাঞ্চলে ছোট কচ্ছপ হলে সেটাকে আলাদা করে রাখা, বা সেটাকে তারা হয়তো গোপনে কচ্ছপ গোপনে বিক্রিও হয়। কিন্তু কোথাও গিয়ে সেই কচ্ছপের আকার যখন বৃহৎ আকার হয়ে যায়, তুমি বড় হয়ে যায়, কচ্ছপটি বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখবে ম্যাক্সিমাম, মানে আমি বেশিরভাগ ক্ষেত্রেই সেই কচ্ছপ আর খাওয়া হয় না, সেটাকে পূজিত দেবতার মতো। অন্যান্য রাজ্য স্টেটগুলো মৎস্যজীবীরাও আছে, এমন বহু মৎস্যজীবীরা আছে যে তারা এটাকে আর খাবার যোগ্য মনে করে না, এটাকে তারা মনে করে পূজ্য দেবতার মানে একটা অংশ হিসাবে মনে করে। এবং এই বিরল প্রজাতি মারা বা এর মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আজকে যখন এত বড় একটা কচ্ছপ একটা নদীতে, রূপনারায়ণপুর নদীতে যথাসম্ভব এটা পাওয়া যায়, পূর্ব মেদিনীপুরের, পাওয়া যাওয়ার পরে তারা সেটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে নিয়ে এসে তার ওই অনেক জায়গায় তার আঘাতের চিহ্ন ছিল, মানে বিভিন্নভাবে এটা আঘাত পায়, মানে অসুস্থ হয়ে পড়ে।
তারপরে সেটা বন বিভাগের লোককে খবর দিলে তারা সেটাকে এসে মানে তার ওষুধ মেডিসিন এগুলো লাগায়। আমার মনে হয় এত কথা দর্শকরা ভাবছেন যে কি বিষয়টা, আসলে কচ্ছপের আকৃতিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এমন কচ্ছপ হয়তো আপনারা দেখেছেন চিড়িয়াখানা বা অন্য কোথাও, কিন্তু আজকে একদম রূপনারায়ণপুর নদী থেকে ধরা পড়লো এই কচ্ছপের আকৃতি। একদম আপনাদের সরাসরি সেই ছবি একবার দেখাবো। পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের বার অমৃতবেড়িয়া ফেরিঘাটের নিকট একটি বৃহৎ আকৃতির কচ্ছপ দেখতে পায় স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় স্থানীয় হলদিয়া বন বিভাগকে। তারা এসে কচ্ছপটিকে উদ্ধার করে। আহত অবস্থায় পড়ে কচ্ছপটি ছিল। বন বিভাগের আধিকারিকরা তার চিকিৎসা করেছেন। স্থানীয় মানুষজন খবর দেয় বন বিভাগকে। একটি বৃহৎ আকৃতির কচ্ছপ নদীর পাড়ে পড়ে রয়েছে। খবর পাওয়া মাত্রই বন বিভাগের লোক পাঠিয়ে উদ্ধার করে। আহত হয়ে পড়ায় তার চিকিৎসা চলে। সুস্থ হলেই আবার ছেড়ে দেওয়া হবে নদীতে, এমনটাই জানায় বন বিভাগের পক্ষ থেকে। অনুমান আঘাতপ্রাপ্ত হয়েই অসুস্থ হয়ে পড়ে। আহত কচ্ছপটির ওজন প্রায় 45 থেকে 50 কেজির মতো। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পূর্ব মেদিনীপুরের মহিষদল ব্লকের বার অমৃতবেড়িয়া ফেরিঘাটে দেখলাম সেই কচ্ছপকে আমরা সরাসরি দেখলাম, এবং সেই কচ্ছপ দেখলাম আহত অবস্থায় কিন্তু ছিল, এবং সেখানকার হলদি বন বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং দেখছিলাম আমরা সেখানে মেরামতি চলছিল, এবং তারা সেখানে এরকম গ্রামের লোকেরা, সেখানকার লোকজনেরা কিন্তু সেই জায়গায় দেখলাম অনেক ভিড় ছিল। তারা কিন্তু অবশ্যই এই চিত্র দেখে কিন্তু তারা ভেবেছিলেন যে এত বড় একটি বৃহৎ একটি কচ্ছপ। বিপ্লব দা, আপনার কাছে একটা ব্যাপার বলি, বড় কচ্ছপ ব্যাপারটা তা নয়। গ্রামের মানুষ ভিড় করেছে অন্য কারণে, তোমাকে বুঝতে হবে। গ্রামের মানুষ সাধারণত 1-1.5 কেজি 2 কেজি ওজনের কচ্ছপ দেখেছে। আর যে জায়গার ঘটনা, তারা এই ধরনের প্রাণী দেখতে অভ্যস্ত, কারণ পুরো মৎস্যজীবী এলাকা। আমি বলি এই পূর্ব মেদিনীপুর সমুদ্র মানে এলাকা, রূপনারায়ণপুর নদী, এই সব জায়গাগুলোতে মানে মাছের যথেষ্ট বড় যোগান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বিরল কচ্ছপ হয়তো নতুন প্রজন্ম, আগে যারা আছে, বড় যারা আছে, তারা দেখেছে, এবং তারা কিন্তু এই কচ্ছপটি দেখার পর তারা কিন্তু একটু উৎসাহ বোধ করেছে এই কারণে, কারণ সত্যি এত বড় কচ্ছপ দেখা একটু সৌভাগ্যের ব্যাপার তাদের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। এবং যদি বলো, যেটা হচ্ছে বন বিভাগের লোককে যখন খবর দেওয়া হয়েছিল, বন বিভাগের লোকরা কিন্তু তুরন্ত খবর পাওয়ার পর তারা বেশি দেরি করেনি। যেটা আমাদের ইসে জানাচ্ছে, আমাদের যে প্রতিনিধি আছে, তিনি যেটা জানাচ্ছেন যে বন বিভাগকে খবর দেওয়ার সাথে সাথে বন বিভাগ কিন্তু দ্রুত চলে আসে, এবং দ্রুত চলে এসে আগে কচ্ছপটির অবস্থা দেখে, তার শারীরিক কন্ডিশন কী আছে। তারা যখন কচ্ছপটিকে উদ্ধার করে তখন দেখে বেশ কচ্ছপটি ভীষণভাবে অসুস্থ হয়ে রয়েছে, এবং কচ্ছপটির মানে সেই অসুস্থ কচ্ছপটিকে তারা কিন্তু প্রথমে পরিষেবা দেয়, অর্থাৎ তাকে ওষুধপত্র দেওয়া হয়, ওষুধপত্র মেডিসিন দিয়ে। একদম আমাদের প্রতিনিধি রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে, আমরা ওর সঙ্গে কথা বলে যাবো। প্রসূন, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রূপনারায়ণপুরের নদী থেকে এই যে কচ্ছপটি উদ্ধার হলো, যার ওজন প্রায় 40 থেকে 50 কেজির কাছাকাছি অনুমান করা হচ্ছে। সার্বিক আজকে এই কচ্ছপ তো মার্কেটে পাওয়া যায়, মানুষ কচ্ছপকে খাদ্য হিসাবে তালিকার মধ্যে লিখেছে, যদিও এটা বেআইনি। আজকে এটা নিয়ে সেইখানকার মানুষের মধ্যে উদ্দীপনা কি ছিল এবং পরিশেষে কি হলো, যদি একটু বলো। একেবারে বলি, যেটা হচ্ছে এক প্রকার প্রায় 50 কেজি আয়তনের এই যে কচ্ছপটি উদ্ধার হয়েছে, মহিষাদলের অমৃতবেড়িয়া বলে একটি গ্রাম রয়েছে, এবং রূপনারায়ণ নদের তীরবর্তী এলাকা থেকে কিন্তু এটি উদ্ধার হয়েছে, এবং গ্রামবাসীরাও কিন্তু রীতিমতো পরিবেশ প্রেমী বলা যেতে পারে, কারণ এই কচ্ছপকে যাতে না মারা যায় সেই জন্য কিন্তু তারা তৎপর হয়, এবং স্থানীয় যিনি ওই এলাকার প্রাণী চিকিৎসক যিনি রয়েছেন তাকে কিন্তু ডাক দেয়, এবং তিনি কিন্তু প্রাথমিক চিকিৎসাও করেন, এবং তারপর তাকে বন দপ্তরের মাধ্যম দিয়ে তাকে আবার তার পরিচর্যা করে তাকে কিন্তু রূপনারায়ণ নদে আবার ছেড়ে দেওয়া হয়।
যেটা বলা যেতে পারে যে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই যে যে আগে যে বিভিন্ন পশুকে হত্যা করা হতো বা কচ্ছপ দেখলেই মেরে ফেলা হতো, সেই জায়গা থেকে কিন্তু মানসিক পরিবর্তন অনেকটাই ঘটেছে। এবং যেটা বলা যেতে পারে যে রূপনারায়ণ নদে গিয়ে এত বিশাল আকার যে 50 কেজি ওজনের এই যে এক প্রকার যে দুষ্প্রাপ্য বলা যেতে পারে এই যে কচ্ছপ, এটি উদ্ধার হয়েছিল এবং গ্রামবাসীদের তৎপরতায় তার পরিষেবাও করা হয়। অর্থাৎ তার শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল, সেই যার কারণে কিন্তু কিছু ডাক্তারি পরীক্ষা করা হয় এবং তার চিকিৎসা করা হয় এবং তারপরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় নদীতে। এটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং মানুষ অনেক। একটা জিনিস আমাকে একটু জানাবে যে এখানে বন বিভাগের কর্মীদের কতটা সক্রিয়তা ছিল? দেখুন, ব্যাপারটা হচ্ছে বন বিভাগের সক্রিয়তা অবশ্যই ছিল, কিন্তু তার থেকে বড় সক্রিয়তা যেটা ছিল গ্রামবাসীদের। কারণ মূলত যখন এই গ্রামবাসীরা যখন এটাকে উদ্ধার করে সেই মুহূর্তেই কিন্তু তাকে কিন্তু মেরে ফেলেনি বা অন্য কিছু তার উপর আঘাত কিন্তু করেনি। তারা কিন্তু সঙ্গে সঙ্গে স্থানীয় যারা ডাক্তার আছেন, পশু চিকিৎসক, তাদের কিন্তু খবর দেয় এবং প্রাণী বিভাগও কিন্তু মহিষাদলে যে প্রাণী বিভাগ রয়েছে, প্রাণী সম্পদ আধিকারিক দপ্তর, সেখানেও তারা খবর দেয় যাতে করে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা বা তার কোনো শরীরে আঘাতের চিহ্ন ছিল যার কারণে তার প্রতি যে পরিচর্যা বা বলা যেতে পারে তার শারীরিক পরীক্ষা কিন্তু করা হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং পরবর্তী সময় কিন্তু বন বিভাগকে খবর দেওয়ার পর তারা আসেন এবং তারা কিন্তু তৎপরতার সঙ্গে তারা কিন্তু কাজ করেছে। কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু হচ্ছে সাধারণ গ্রামবাসীদের যে তৎপরতা, সেটা কিন্তু মূল লক্ষ্য করতে পেরেছি আমরা। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমরা মানুষের এই সচেতনতা সত্যি ভীষণভাবে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রাণী জগতের প্রতি ভালোবাসা, এটা আমরা দেখলাম। কিন্তু আমি আজকে যেহেতু কালকে কোনোভাবেই তোমার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, যে বিষয়টা নিয়ে ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলার আমাদের ইচ্ছা ছিল সেটা হচ্ছে গতকাল একটি ঘটনা, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ঘটনাটা হয়তো তোমার কাছে অবগত আছে। সে ঘটনাটা হচ্ছে যে একটি সড়ক, 16 নম্বর জাতীয় সড়ক, 16 নম্বর জাতীয় সড়কের দুপারে দুটো স্কুল, একটা মেয়েদের স্কুল, একটা ছেলেদের স্কুল। আর এই দুই স্কুলের টিসি দেওয়া এবং না দেওয়া নিয়ে বা ছেলে মেয়ে কো এডুকেশন নিয়ে একটা বিভ্রাট চলছিল। একটু এই বিষয়টা আমাদের একটু পরিষ্কার করবে, কি হয়েছিল? অ্যাকচুয়ালি বলে রাখা প্রয়োজন যে দেউলিয়া বলে যে জায়গারই একটা জাতীয় সড়ক, অর্থাৎ আগে ছিল 6 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে তা পরিবর্তন হয়েছে অর্থাৎ মুম্বাই রোড, এবং সেটা পরিবর্তিত হয়ে 16 নম্বর জাতীয় সড়ক কিন্তু এটা হয়েছে। এবং এই রাস্তার দুধারে যে গ্রাম এলাকা রয়েছে, এই গ্রামের ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু স্কুলে পড়াশোনা করে এবং মূলত যে বলা যেতে পারে যে দেউলিয়া হাই স্কুল, অর্থাৎ দেউলিয়া হীরারাম হাই স্কুল বলে যে হাই স্কুলটি রয়েছে, এটা প্রায় 100 বছরের কাছাকাছি স্কুল। কিন্তু বছর 40-45 আগে কিন্তু এই স্কুলটি অর্থাৎ ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু একসঙ্গে কো এডুকেশন ছিল, অর্থাৎ ছেলে মেয়েরা একসঙ্গে পড়তো। পরবর্তী সময় কিন্তু রাস্তার অপর প্রান্তে দেউলিয়া বালিকা বিদ্যালয় এটা কিন্তু তৈরি করা হয়েছে এবং প্রায় বছর 40 আগে কিন্তু এটা হয়। আর যার কারণে মেয়েরা তারা আলাদাভাবে একসঙ্গে কিন্তু 5 থেকে 9, 10 পর্যন্ত কিন্তু তারা পড়াশোনা করতো। কিন্তু দীর্ঘদিন ধরে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে 16 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে যে নাম যেটা 6 নম্বর জাতীয় সড়ক ছিল, এখানে কিন্তু দুর্ঘটনা প্রায়শই ঘটে। কারণ রাস্তা পারাপারের ক্ষেত্রে যদি ছাত্রছাত্রীর কোনো প্রাণহানি কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সাধারণ মানুষের কিন্তু প্রাণহানি ঘটে। কিন্তু মূলত যে বিষয়টা ছিল এলাকাতে মূল দাবি ছিল দীর্ঘদিনের ধরে যে দেউলিয়া বাজারে একটি রয়েছে মানে রাজ্যের অন্যতম একটা ব্যস্ততম জায়গা এবং মূলত ফুল বাজারের জন্য বিখ্যাত। আগে রাস্তার ধারেই ফুল বাজার চলতো এবং তারপরে কিন্তু বহুবার অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে আন্ডারপাস করা কিংবা একটা ওভারব্রিজ করে দেওয়া, এই দুটো কিন্তু দাবি ছিল, না ওভারব্রিজ না আন্ডারপাস। কিন্তু এই আন্ডারপাস বা ওভারব্রিজ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় সড়কের অন্যান্য স্থানে পাঁশকুড়া বা মেছেদা বিভিন্ন জায়গায় কিন্তু ওভারব্রিজ রয়েছে কিন্তু বা আন্ডারপাস রয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু এই ব্যস্ততম জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কিন্তু আন্ডারপাস হয়নি, যার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল এলাকাতে। কিন্তু মূলত যে বিষয়টা হয়েছে যে হঠাৎ করে কিছু ছাত্রছাত্রীর বাবা মা বা যারা অভিভাবক তারা কিন্তু দাবি করে বসে যে দেউলিয়া হাই স্কুল যে প্রান্তে রয়েছে সেই এলাকায় প্রায় একাধিক গ্রাম রয়েছে, সেই গ্রামের যে ছোট ছোট বাচ্চারা তারা এই সময় যে 5ম শ্রেণীতে ফর্ম ফিল আপ চলছে, এই সময় তারা দাবি করে বসে যে বাচ্চাদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে অর্থাৎ রাস্তা পেরিয়ে বালিকা বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভয় ভীতির কাজ করছে এবং পুরনো যে নিয়মনীতি ছিল অর্থাৎ
দেউলিয়া হাই স্কুলে যে আগে যেমন কো এডুকেশন ছিল, অর্থাৎ ছেলেমেয়েরা একসঙ্গে পড়তো, সেটা চালু করতে হবে। আর যার কারণে গত সপ্তাহে কিন্তু একটা আন্দোলন হয়। সেক্ষেত্রে কিছু অভিভাবক তারা কিন্তু গেট বন্ধ করে বিক্ষোভ দেখায়, শিক্ষকদেরকে ঢুকতে দেওয়া হয়নি, একটা রীতিমতো গন্ডগোলের সৃষ্টি হয়। এবং সেখানে কিন্তু একটা দাবি করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে যে অবিলম্বে এখানে 5 থেকে ভর্তি নিতে হবে। সেইটা কিন্তু রেস চলছে, যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে হঠাৎ করে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারবো না, এই বিষয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে হবে বা সিআইয়ের সঙ্গে কথা বলতে হবে, এই নিয়ে কিন্তু একটা চলছে। আর ঠিক সেই সময়তেই কিন্তু এই গার্লস স্কুল অর্থাৎ দেউলিয়া বালিকা বিদ্যালয় যেটি রয়েছে, সেখানেও কিন্তু একইভাবে কিছু অভিভাবক তারা কিন্তু ডেপুটেশন দেয় স্কুলের যিনি শিক্ষিকা বা প্রধান শিক্ষিকা তার কাছে। তাদের একটাই বক্তব্য, এই স্কুলটি দীর্ঘদিন ধরে হয়েছে, কিন্তু বহু ছাত্রী রয়েছে এবং স্কুলের রেজাল্ট অত্যন্ত ভালো, কিন্তু ছাত্রী যদি চলে যায় অন্য স্কুলে অর্থাৎ বয়েজ স্কুলে যদি ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু এই স্কুলে ছাত্রী সংখ্যা কমবে এবং পাশাপাশি স্কুলের যে সমস্যা অর্থাৎ ছাত্রী যদি কমতে থাকে তাতে করে স্কুলের কিন্তু নাম ক্রমশই কমতে থাকবে, অর্থাৎ সেইটাই কিন্তু দাবি করে বসেছে। এবং যার কারণেই তাদের বক্তব্য কোনোভাবেই ছাত্রীদের টিসি দেওয়া যাবে না বা তারা 5 to 9 ক্ষেত্রে তারা ওই স্কুলে অর্থাৎ দেউলিয়া বয়েজ স্কুলে তাদেরকে কিন্তু স্থানান্তরিত করা যাবে না, এমনটাই কিন্তু গার্জেনরা বা অভিভাবকরা তারা গতকাল থেকে দাবি করছে। এবং এখনো পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্থায়ী সিদ্ধান্ত কিছু এখন হয়নি। তবে এই বিষয়টা এখনো পর্যন্ত পর্যালোচনা চলছে সরকারিভাবে বা বিভিন্ন তারা স্কুল দপ্তরে পাঠিয়েছে, কিন্তু এখনো সেভাবে কিন্তু পরিষ্কারভাবে উঠে আসেনি যে ওই স্কুলে ছাত্রীদেরকে সরানো হবে বা দেউলিয়া হাই স্কুলে সেখানে ছাত্রীদের ভর্তি করা হবে কিনা, সে বিষয়ে কিন্তু এখনো সেটা সময় বলতে পারবে কোন দিকে দাঁড়ায়। তবে এখনো পর্যন্ত গার্জেনদের মধ্যে কিন্তু এই তৎপরতা লক্ষ্য করা গেছে যে ছাত্রীদেরকে জাতীয় সড়ককে পেরিয়ে তাদেরকে ভর্তি করানো যাবে না, অর্থাৎ তাদের রাস্তার পাশে যে স্কুল রয়েছে, যেখানে আগে দেউলিয়া হাই স্কুলে যেখানে ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করতো, সেই একইভাবে যেন চালু করা হোক এবং এই 5 থেকেই তাদেরকে ভর্তি করা হোক, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। কিন্তু এর সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি, সেটা বোর্ড কি রায় দেয় তার উপর কিন্তু ডিপেন্ড করছে। না, যেটা হচ্ছে যে বয়েজ স্কুলে নতুন করে কি আর মহিলাদের জন্য কো এডুকেশন করা যাবে? সেখানে যতদূর জানা যাচ্ছে 11 এবং 12 ক্লাস পর্যন্ত বোধহয় কো এডুকেশন আছে, দুটো ক্লাস। অবশ্যই। হ্যাঁ, তো সেক্ষেত্রে নতুন করে অনুমোদনের দরকার, যেটা এখন পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি ডিআই অফিস থেকে সেইভাবে কোনো রকম অনুমোদন নেই, মানে অনুমোদন পাওয়া যায় না। পাশাপাশি অবশ্যই এটা তো একটা বড় সমস্যা। সুতরাং এটা অবশ্যই বড় সমস্যা। একটা জিনিস যেই ভিত্তিতে গার্জেনরা তারা অভিযোগ করছেন যে যেহেতু এই স্কুলটা এডুকেশন ছিল 40 আগে, যার কারণে এই গার্লস স্কুল হওয়ার কারণে সেক্ষেত্রে ছাত্রীরা দূরবর্তী স্থানে অর্থাৎ দেউলিয়া গার্লসে তারা পড়াশোনা করতো, যার কারণে পুরনো যে নিয়মনীতি যেহেতু স্কুলটি আগে চলতো, ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করতো, সেই রীতি যেন চালু করা হয় এই দাবি করা হয়েছে। যদিও সেটা বোর্ড না পারমিশন না দিলে কিন্তু কোনোটাই বাস্তবায়িত হবে না। তবে সে সবকিছু কিন্তু ডিপেন্ড করছে বোর্ডের রায়ের উপর বা স্কুল কর্তৃপক্ষ শেষমেশ কি রায় দেয় তার উপর কিন্তু সমস্ত কিছু চলছে। তবে এখনো পর্যন্ত ফর্ম দেওয়া কিন্তু এখন হয়নি। তবে গার্জেনরা কিন্তু বারংবার তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এবং আজকেও আমরা জানতে পেরেছি যে দেউলিয়া বয়েজ স্কুলের যারা অভিভাবক তারা আজ কোলাঘাট বিডিও অফিসে তারা গিয়েছিলেন, বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যাতে করে বিষয়টা সমাধান করা হোক, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিষয়টি এখনো প্রশ্ন আমার একটু খুব জানতে ইচ্ছা করছে, এই রাস্তাটা কত বছর হয়েছে? মানে এই যে 6 থেকে 16 বছর, মানে 16 যে রোড, হ্যাঁ এইটা বলে রাখা প্রয়োজন। এই রাস্তাটা কিন্তু বহু বছরেরই, কারণ এটা 6 নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোড, আগে যেটা ছিল ওটি রোড, তার আগে নাম ছিল ওটি রোড অর্থাৎ উড়িষ্যা রোড ছিল, এবং এটা অত্যন্ত পুরনো অর্থাৎ গুরুত্বপূর্ণ রাস্তা, যানবাহন রাস্তা। তাহলে প্রশ্ন একটাই, 50 বছর একটা স্কুল নতুন করে গজিয়েছে, 50 বছর নট এ জোক, মানে 50 বছর হয়ে গেছে। তার মানে সমস্যা আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন অভিভাবকরা নতুন করে একটা দাবি করছে। দেখো, দুপারে দুটো স্কুল হয়েছে, একটা স্কুলে 1200-র উপর ছাত্র, একটা স্কুলে 750-র উপরে, মেয়েদের স্কুলটা প্রায় 750, তাই তো? প্রায় 750, হ্যাঁ হ্যাঁ, যেটা 600-700-র কাছাকাছি বলছেন অভিভাবকরা। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো একদম ঠিক, যদি কালকে কো এডুকেশন পুরনো স্কুলটা 100 বছরের পুরনো স্কুলটা চালু হয়, তাহলে মেয়েদের স্কুল থেকে তো একটা বড় অংশের ছুট ওখানে চলে যেতে পারে, খুব স্বাভাবিক। তখন এইখানকার ছাত্রীর সংখ্যা কমে যাবে
এবং এটার একটা কঙ্কাল চাপ। এবং দেখো সেখানে যখন আবার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, সেখানে তো শিক্ষক শিক্ষিকার সংখ্যাও বাড়াতে হবে। তাহলে সমস্যা কোথাও আছে। আর এই সমস্যা নিয়ে হয়তো এই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মানুষ যারা অভিভাবক আছে তারা একটা সমস্যায় আছে। আর এই সমস্যা আগেও ছিল, কারণ আগের বাবা মারাও খুব একটু আতঙ্কের মধ্যে থাকতেন, ছিলেন না তা নয়। তবে এখনকার অভিভাবকরা বড্ড বেশি সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবছি, এটা ভেবেই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। বসুন। অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম। আমরা পরের খবরে যাব, যেটা আমি তোমাকে বলি। সেই খবরটা খুব চাঞ্চল্যকর খবর। আমরা আপনাদের শুরুই করেছিলাম রাস্তা দিয়ে, একদম বলতে মানে ইসে নেই, রাস্তা দিয়ে শুরু করেছিলাম। আবার সেই রাস্তাতেই আমরা আসতে চাইছি। বলবেন কেন? দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কাজ শুরু হলো, বারে বারে কি হয়েছে, নতুন সমস্যা তৈরি হয়েছে বাসিন্দাদের কাছে। কাজ শুরু হলে ধুলোর কারণে জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামে। ভাবছেন কেন? এই গ্রামীণ সড়কের উপর যেভাবে ধুলো উঠছে, যেভাবে বড় বড় গাড়ি যাওয়ার পরে ধুলো উঠছে, তাতে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কোথাকার ঘটনা একটু যদি বলো। জলপাইগুড়ি ঘটনা। একদম জলপাইগুড়ির ঘটনা। আমরা এই ঘটনায় যাব এবং আমাদের যিনি ওখানকার প্রতিনিধি আছে তার সাথেও কথা বলবো। দেখুন, একটা রাস্তা হচ্ছে খুব স্বাভাবিক, এবং রাস্তাটার কিন্তু অনেকটা জুড়ে রাস্তাটা, এই রাস্তাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তার দুপাশে যে গ্রামবাসী আছে, যারা মানুষ আছে, তারা কিন্তু একদম আপনাদের বলি ধূপগুড়ি ব্লকের, ধূপগুড়ি বা মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাপাড়া এর গ্রামবাসীদের খবর। আজকে এরা বাধ্য হয়ে দীর্ঘদিনের এই বেহাল রাস্তার হাল ধরতে, অর্থাৎ তারা নিজেদের দাবি যে কষ্টটা, সেটা হচ্ছে এই যে ধুলো উঠছে, সেই ধুলোর কারণে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাড়িঘরে মিশন হচ্ছে, জেব্রার হয়ে যাচ্ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে, রাস্তায় সেইভাবে জল দেওয়া হচ্ছে না। আবার কন্ট্রাক্টরদের দাবি হচ্ছে রাস্তায় জল দিলে রাস্তা বড় হয়ে যাবে বা রাস্তা নষ্ট হবে। চলুন একবার আমাদের আজকের যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটা দেখি, তারপর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, সংস্কারের দাবি জানিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে। এবারে নতুন সমস্যায় জেরবার বাসিন্দারা। কাজ শুরু হলেও ধুলোর কারণে জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসীদের। ধুলো, রাস্তার জল দেওয়ার দাবি, গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম এলাকার গ্রামবাসীরা। জানা যায়, চৌরঙ্গি থেকে ধূপগুড়ি যাওয়ার গ্রামীণ সড়ক ধুলোয় পরিণত হয়েছে। অভিযোগ, রাস্তা দিয়ে প্রতিনিয়ত বড় গাড়ি চলাচল করে। যেখানে মুখ্যমন্ত্রীর গ্রামীণ সড়ক দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে, সেখানে প্রতিনিয়ত চলছে বড় গাড়ি, যার ফলে রাস্তার অবস্থা বেহাল। তো গ্রামের রাস্তায় তো মুখ্যমন্ত্রী বলছে যে বড় গাড়ি ঢুকতে না, তারপরেও ঢোকে। তাও নিয়ে যাচ্ছে, মানে না, তাও নিয়ে যায়, কথা মানে না, মানে না, পাবলিকের কথা মানে না। এত ধুলা, ধুলোতে রাস্তার পাশে থাকা বাড়িঘরের অবস্থা খুব খারাপ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার অবস্থা খারাপ, ধুলোতে বাড়িতে থাকা যাচ্ছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, অনেকেই ধুলোর কারণে অসুস্থ হয়ে পড়ছেন। তার ফলে কি সমস্যা হচ্ছে? শ্বাসের প্রবলেম হচ্ছে, মানুষের সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, রাস্তায় আমরা বের হইতে রাস্তায় দাঁড়ানোই যায় না। তাহলে আমরা কিভাবে চলবো? এটা কোন এলাকা? এটা পূর্ব আলতাগ্রাম, নিবিন পল্লী। এদিন গ্রামবাসীরা বাস দিয়ে রাস্তা অবরোধ করে। গ্রামবাসীদের দাবি জানায় রাস্তা সংস্কার করতে হবে, পাশাপাশি প্রতিনিয়ত ধুলোতে জল দিতে হবে। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জলপাইগুড়ির এই বিক্ষোভের চিত্র তো আমরা অবশ্যই দেখলাম। সেখানে তো অবশ্যই বাস দিয়ে কিন্তু এই রাস্তা অবরোধ করার একটি চেষ্টা দেখতে পারলাম, এবং ভিড়, শয়ে শয়ে ভিড়, এবং মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই। বিপ্লবদা কি বলবেন এই বিষয়ে? না দেখো, একটা কথা ছিল, যেটা হচ্ছে গ্রামীণ রাস্তায়, যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, গ্রামীণ রাস্তায় কখনো ভারী গাড়ি চলবে না, একদমই। কিন্তু মজার বিষয় হচ্ছে এই গ্রামীণ রাস্তায় যেটা অভিযোগ করছে, গ্রামবাসীরা অভিযোগ করছে যে এই গ্রামীণ রাস্তার উপর দিয়ে ডাম্পার চলছে, ভারী ভারী ডাম্পার চলছে, বড় গাড়ি চলছে, যার ফলে কি হচ্ছে, রাস্তায় ধুলো তৈরি হচ্ছে, আর এই ধুলোতেই তারা অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে,
মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করার এই যে ধৃষ্টতা, পরিবহনের দপ্তরের যে লোক যিনি আছেন, মন্ত্রী আছে, আমার তো অনুরোধ থাকবে, আমি তো বলবো, প্রথম কথা হচ্ছে পুলিশ খুব একটা, আমি তোমাকে যদি পুলিশের বাইটটা শোনাতে পারতে তাহলে খুব মজা পেতে। পুলিশ খুব অদ্ভুত কথা বলছে, যেটা হচ্ছে পুলিশ বলছে, মানে ওখানে দাঁড়িয়ে পুলিশ এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে, চমকে গেছি। পুলিশ বলছে যে দেখুন আপনারা এক কাজ করুন, কন্ট্রাক্টরকে বলেছি, কন্ট্রাক্টর বলেছে, কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, জল দিলে রাস্তা বড় হয়ে যাবে, এই এক কন্ট্রাক্টরের কথা, আর আমরা তার সঙ্গে কথা বলছি। দ্বিতীয় কথা যেটা বলেছে সেটা খুব ভয়ঙ্কর কথা, বলছে এখানে ভারী গাড়ি ঢুকবে কি করে, বলে প্রশাসন কি করছে। আমাদের রিপোর্টার একদম পরিষ্কার অরূপ জিজ্ঞাসা করছে যে ভারী গাড়ি তো ঢুকছে, ভারী গাড়ি ঢুকছে কি করে প্রশাসনের, যখন মমতা ব্যানার্জি বানান করেছে তখন বলছে কে বলেছে ভারী গাড়ি ঢুকছে, তখন গ্রামবাসীদের বলছে ভারী গাড়ি ঢুকলে আপনারা আটকান, থানায় খবর দিন। আচ্ছা তুমি বলো, এই যে এলাকা, এই এলাকায় ভারী গাড়ি ঢুকছে আর তার খবর পুলিশের কাছে নেই, এটা হয়? আসলে গ্রামের এই যে গরিব মানুষগুলো আছে না, সাধারণ মানুষগুলো, এদেরকে বোকা বানাবার একটা চেষ্টা চলছে। আমি মনে করি যে আজকের ডেটে দাঁড়িয়ে পুলিশ যদি মনে করে গ্রামের মানুষরা কিছু জানে না, বোঝে না, তাহলে ভুল করছেন। কারণ তারাও বিষয়টা বোঝে। প্রশাসনকে উপেক্ষা করে মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নির্দেশকে উপেক্ষা করে যারা গ্রামীণ রাস্তায় ডাম্পার ঢোকাচ্ছে এবং রাস্তার হালফাল খারাপ করে দিচ্ছেন, তারা, স্থানীয় পুলিশ সেটা জানে না? এটা হয় নাকি? সবাই সবটা জানে, শুধু জানে না গ্রামের মানুষ। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এগুলো আই ওয়াশ করে লাভ নেই। মুখ্যমন্ত্রীর যখন নির্দেশ, তখন সেখানে কোনো রকম ভারী গাড়ি চলবে না, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু তাটা কি হচ্ছে, তুমি যদি দেখো গ্রাম বাংলার বেশিরভাগ রাস্তা, প্রায় 90% রাস্তা, যদি বলো 90% রাস্তা, আমি তোমায় বলছি 90% রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে এই ভারী ডাম্পারের জন্য। সেটা তুমি দক্ষিণ 24 পরগনা থেকে একদম বঙ্গোপসাগরের এলাকা, আমি তোমায় বলবো দক্ষিণ 24 পরগনা থেকে যদি শুরু করো, তাহলে তুমি দেখতে পাবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, শহর কলকাতার কথা বাদ দাও, হয়ে যদি একদম বিস্তীর্ণ এলাকা যদি দেখো, একদম উত্তর 24 পরগনার প্রত্যন্ত জায়গা যেগুলো আছে, তোমাকে বসিরহাট অঞ্চলে যে গ্রামীণ রাস্তা আছে, সেখানে এই ভারী যানবাহনের কারণে কিন্তু গ্রামীণ রাস্তাগুলো নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকা গ্রামীণ রাস্তায়, গ্রামের মানুষের জন্য যে রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তায় অবৈধভাবে, বেআইনিভাবে, মুখ্যমন্ত্রীর আইনকে অমান্য করে সেই সমস্ত ভারী যান কী করে ঢুকছে? প্রস্তুত হচ্ছে, ঢুকছে, আর ঢুকছে বলেই সেই রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই নষ্ট রাস্তাতে কি হচ্ছে, সাধারণ মানুষের জীবনযাপনের একটা বড় বেদনাদায়ক পরিস্থিতি তৈরি। আজকে যে ছবি আমরা দেখলাম, যে ছবি আমরা আজকে জলপাইগুড়ির ছবি দেখলাম, এই ছবি সারা বাংলার ছবি। আমাদের যদি মনে থাকে, গতকালও আমরা এই ধরনের একটি খবর করেছি। তারপরেও যদি তুমি বলো যে আমরা নিউ আলিপুরের ক্ষেত্রেও ঠিক একই হয়েছে। আলিপুরের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে একই ছবি, কোনোভাবে মানে আলিপুরের যেটা দেখেছি, একদম আলিপুরের পর্যটন কেন্দ্রের রাস্তা, সেই পর্যটন কেন্দ্রের রাস্তায় প্রশাসনের পক্ষ থেকে বলছে না, দু একটা চলছে, কিন্তু আমাদের সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে মুহু 10 চাকা, 12 চাকা, 18 চাকার গাড়ি পর্যন্ত চলে যাচ্ছে রাস্তা দিয়ে, পুলিশের সামনে দিয়ে, নাকের ডগা দিয়ে। পুলিশ দেখছে না। আসলে কেউ কোথাও কিছু বলতে সাহস পাচ্ছে না, কারণ টিকি কোথায় বাধা আছে কারো তো জানা নেই। একদমই। এইটাই বড় সমস্যা। আমরা বরঞ্চ একবার চেষ্টা করতে পারি, আমাদের প্রতিনিধির সঙ্গে যদি কোনোভাবে একটু যোগাযোগ করতে পারতাম, তাহলে আপনাদেরকে চেষ্টা করতাম তার কথা শোনাবার। সত্যি কথা বলতে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে কি করে গ্রামীণ এই রাস্তাগুলো বেহাল। একদম পরিষ্কার কথা যে পুলিশ দাঁড়িয়ে থেকে বলেছে ডাম্পার ঢুকলো, ভারী গাড়ি ঢুকলে আপনারা আটকে দিন। আজ আর আপনাদের কথা বলছি, বর্ধমানের আজ আমরা সরজমিনে, যদি বলেন সরজমিনে, আজ আমরা বর্ধমান কয়েকদিন ধরে বুদবুদ, কলসি, বিভিন্ন এলাকা আমরা চষে ফেলেছি। সেখানে মাটির লড়াই, মাটি বলবো না, বালির মাফিয়ারা, তারা বালি তুলে যে বালি
যেখানে লোড করছে, সেই লোড করার ফলে সেখানে 10 চাকা 12 চাকা একাধিক বড় ভারী গাড়ি গিয়ে সেই গ্রামীণ রাস্তাগুলো নষ্ট করছে। কোথায়? কারো হুঁশ নেই, কারণ সবারই এর মধ্যে ইন্ধন আছে বলে মনে করছেন গ্রামের মানুষ, গ্রামের সাধারণ মানুষ মনে করছেন, কিন্তু কেউ কিছু করতে পারছে না, কারণ হচ্ছে রাজনৈতিক আতঙ্ক তাদেরকে গ্রাস করে ফেলছে যে কি জানি কি হয়। তবে একটা সময় আসছে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, কেন মানুষই শেষ কথা বলে, এটা কিন্তু আমরা জানাই, আর আমরা মানুষের কথা বলি। আমরা যাব, আজকে তো শুনলেন, এবার আমরা চলে যাওয়ার চেষ্টা করব পরবর্তী খবরে। আপনাদের জানিয়েই রাখি, সিউড়ি আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হলো তাজা বোমা। একদম। সঞ্জীব কি বলবে? একদমই, দেখো আমরা একদম পরবর্তী চোখ রাখবো সিউড়িতে কিন্তু একটু অন্যরকম চিত্র দেখা গেল। সিউড়ির আবদারপুর, যেরকমটা বিপ্লবদা বললো, সিউড়ির আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হলো একদম তাজা বোমা। এই উদ্ধার হওয়া বোমা নিজের হাতে সংগ্রহ করে বালতিতে ভরলো সাধারণ মানুষ। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদম বিদ্যালয়ের পাশ থেকে কিন্তু উদ্ধার হয় তাজা বোমাটি। বিপ্লব, আপনি কি বলবেন এই বিষয়ে? তাজা বোমা কিন্তু সেখান থেকে উদ্ধার হয়। না, একদম। দেখো, বিদ্যালয়ের, তুমি বলছো বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে, আমার তো আশ্চর্য লাগছে না কালকে বিদ্যালয়ে বোমা তৈরি করার ফর্মুলা দেবে কিনা, আর বিদ্যালয় হয়তো তৈরি হবে। তুমি ভালো করে দেখো যে বিদ্যালয়ের পাশ থেকে বোমা উদ্ধার হয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা, একটু প্রাইমারি বিদ্যালয় যদি ধরা হয়, প্রাথমিক বিদ্যালয়ের পাশে বোমা উদ্ধার, শিশুরা সেই সময় স্কুলে যায়, কোনো একটা শিশু এটাকে বল মনে করলেই দুর্ঘটনার মধ্যে পড়তো। একদম, বাচ্চা তো তারা, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মানে হচ্ছে তোমার ক্লাস 4 পর্যন্ত আছে, একদম ছোট ছোট বাচ্চা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিদ্যালয় চত্বরে বোম পাওয়া গেল, সেই বোমগুলো কারা তুলে নিয়ে আসছে না এলাকার সাধারণ মানুষ সেই বোমগুলোকে নিয়ে এসে বালতির মধ্যে রাখছে, আর সেটা কে বলে দিচ্ছে? স্থানীয় পুলিশ বলে দিচ্ছে। কত ভয়ঙ্কর বিষয় ভাবা যায়। আমার মনে হয় একবার আপনাদের প্রতিবেদনটা দেখাই, ছোট্ট একটা প্রতিবেদন, আর এই প্রতিবেদন দেখাবার পর আপনাদের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কি ছবি আমরা তুলে ধরতে চাইছি। সিউড়ি আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হলো তাজা বোমা। উদ্ধার হওয়া বোমা নিজের হাতে সংগ্রহ করে বালতিতে ভরল সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও বোমা উদ্ধারের কাজ পুলিশের বদলে নিজের হাতেই করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এমনকি একটি বালতিতে করে বোমা ভরতে দেখা যায় এলাকাবাসীকে। সত্যি এটা একটা আমাদের ভাবার বিষয়। আমাদের আগে গ্রাম ছিল আবদারপুর, এখন 16 নম্বর ওয়ার্ডে পরিণত হয়েছে। তো সত্যি এটা একটা চিন্তার বিষয় যে এক মাসের মধ্যে দু জায়গায় দুটো করে 4টে বোমা উদ্ধার, এবং সত্যি এটা আমাদের কাছে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজকে বাচ্চাদের কিছু একটা হয়ে যাবে, তো এই ব্যাপারে সত্যিই আমরা খুব আতঙ্কিত। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নির্দেশেই তারা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হন। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। সবাই আতঙ্কিত, বা পুলিশের তদন্ত করা উচিত, পুলিশ তদন্ত করে দেখুক কী হচ্ছে, কীভাবে হচ্ছে, কোথা থেকে আসছে এগুলো। বোমটা পুলিশ রিকভারি করে নিয়ে গেল, শুনলাম ওরা রিকভারি করে, ওরা ছিল নিজেরাই ইয়ে করে নিয়ে গেল, ছিল ওরা নিজেরা, পুলিশ রিকভারি করে নিয়ে গেছে। উল্লেখযোগ্যভাবে গত 1 মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবদারপুর এলাকায় রাস্তার উপর পড়ে থাকতে দেখা গেল বোমা। এর আগেও একই ধরনের ঘটনার সাক্ষী ছিল এলাকা। বারবার এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখলাম বিদ্যালয়ের ঠিক পাশেই কিন্তু উদ্ধার হয়েছে তাজা বোমা। সেখানকার রাস্তায় স্পষ্ট দেখতে পারলাম বোমা পড়ে আছে, এবং সিউড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা আমরা দেখতে পারলাম। এক্সপ্রেস নিউজ একদম এক্সক্লুসিভ চিত্র দেখলাম আমরা, এবং সেখানকার স্থানীয় মানুষ বা সেই স্কুলের ঠিক পাশে রাস্তায় দেখলাম বোমা পড়ে আছে, এবং তাদেরকে সে বোমা আমরা কুড়াতেও দেখলাম। বিপ্লবদা কি বলবেন? না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পুলিশ বোমা চিহ্নিত করছে রাস্তায়, দেখে পুলিশ দেখো পোশাক পরে, সেই ছবি আমরা দেখছি, দর্শকও দেখছে, আর সাধারণ মানুষকে বলছে ওইভাবে বোমাটা তুলতে। মানে কোথায় চলে গেছে? বোমা কারা তুলছে? সাধারণ মানুষ। সে কি জানে? সে তো বোম স্কোয়াডের লোক নয়। আর এইভাবে বোম তোলার ঝুঁকিটাও তো অনেক বেশি। আজকে যদি এই ব্যক্তিটার কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই পুলিশ কর্মীকে দায় নেবে? আসলে কোথাও গিয়ে মানে পুলিশ তার কর্তব্য কিন্তু ভুলে গেছে।
পুলিশের কর্তব্য ভুলে গেছে। আমি বলবো পুলিশের হেন কাণ্ডজ্ঞানহীন কাজের আমরা সংবাদ মাধ্যম অবশ্যই খবর তো করব, সমালোচনা করতে পিছপা হব না। তবে এই মুহূর্তে আমি যেটা চাইবো, এটা প্রথম ঘটনা নয়, যদি আমাদের যিনি আছেন আর কি শুভদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের আছে সিউড়ি থেকে। শুধু শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে যে ছবিটা আমরা দেখলাম, এই ছবি কি নতুন ছবি নাকি এর আগেও এরকম ঘটনা ঘটেছে? দেখো তোমাকে যেটা বলে রাখি যে শিউড়ি পুর এলাকার যে 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে আবদারপুর এলাকা, সেখানে কিন্তু সপ্তাহ দুয়েক আগেই কিন্তু দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটে এবং তারপরে আবারও আজকেই ওই এলাকাতেই কিন্তু একটি প্রাথমিক স্কুল এবং তার ঠিক গায়ে লাগা দূরত্বে 5 থেকে 10 ফুটের মধ্যে কিন্তু আবারও দুটি তাজা বোম উদ্ধার করা হয় এবং এখানেই কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, যেখানে আবদারপুরের মতো এলাকা, যেখানে চিরকাল কোনো অশান্তির ঘটনা ঘটেনি, সেখানে বারবার বোমা উদ্ধারের ঘটনা কেন ঘটবে। এবং এই নিয়ে কিন্তু স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। কারণ যে ঘটনা যে তোমার স্কুলের পাশেই থাকার জন্য যে কোনো সময় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো এবং মূলত স্কুল পড়ুয়ারা কিন্তু আহত হওয়ার একটি জায়গাও তৈরি হচ্ছিল। এছাড়া আরেকটি যে চিত্র উঠে আসছে যে একটি স্থানীয় যুবককে দিয়ে পুলিশ কিন্তু খালি হাতে বোমটি উদ্ধার করিয়ে একটা জলের মধ্যে চোবানো করাচ্ছে, যেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই বিতর্কে ঝড় উঠেছে জেলা জুড়ে। একদম, তার মানে যেটা বলা যাচ্ছে যে পুলিশের কাণ্ডজ্ঞানহীনতা, মানে এই কাজটা তো বোম স্কোয়াডের কাজ। এই একদমই যেটা জেলা পুলিশের কর্তা বা পুলিশের কর্তাদের থেকে জানা যায় যে সাধারণত কোথাও কোনো বোমা উদ্ধার হলে সেই জায়গাটা প্রথমত ঘিরে রাখা হয়, পরবর্তীতে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়, বোম স্কোয়াড এসেই কিন্তু সেই বোমা উদ্ধার করে নিষ্ক্রিয়ের কাজ করে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সিউড়ি থানার এক পুলিশ অফিসার সেখানে গেছেন এবং সাধারণ মানুষকে দিয়েই কিন্তু সেই বোম উদ্ধার করিয়ে একটি জলের মধ্যে চোবানো করিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং যার প্রবল সময় এবং তার দায় কিন্তু সম্পূর্ণভাবে পুলিশকে নিতে হতো। কারণ এই পুরো যে ঘটনাটি আজ ঘটেছে বা যে চিত্র উঠে এসছে সেটা কিন্তু সম্পূর্ণ পুলিশের যে গাফিলতি সেই জায়গাটাই কিন্তু সামনে এসেছে। দুটো জিনিস তুমি বলছো, এক হচ্ছে পুলিশের গাফিলতি, আর এলাকায় বোমা উদ্ধার হচ্ছে মানে কোথাও পুলিশের যে গোয়েন্দা বিভাগ, আমি যেটা বলবো যাদের ইন্টেলিজেন্স যে বিভাগ থাকে, প্রত্যেক থানায় একটা আছে যাকে বলে ডিআইবি, তাদেরও কোথাও তো অভাববোধ একটা রয়েছে বলে বোঝাই যাচ্ছে। কারণ এই মুহূর্তে কোথায় বোম তৈরি হচ্ছে, সামনেই 2026-এর ইলেকশন, পুলিশ জানে না কারা বোম তৈরি করছে, কোথা থেকে বোম আসছে। আসলে সবটাই পুলিশের প্রশাসনের চরম গাফিলতির ছবি কিন্তু তোমার এই খবরের থেকে ধরা পড়লো। একদমই যেটা তুমি বললে যে যেহেতু কয়েকদিন আগে ওই এলাকাতেই বোমের উদ্ধারে একটি ঘটনা ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে সেই সময় কারা বোমা রেখেছিল সেই প্রশ্নের কিন্তু পুলিশের এখনো পর্যন্ত উত্তর নেই এবং সপ্তাহ দুয়েক ঘুরতে না ঘুরতে ওই এলাকাতে আবারও একবার বোমা উদ্ধারের ঘটনা। তাহলে এক্ষেত্রে দুটি প্রশ্ন যে তুমি বললে যে তাহলে পুলিশ আগের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারলো কিনা, পারলো না কেন? যদি তাদেরকে গ্রেফতার করা যেত তাহলে কিন্তু এই ঘটনা আজকে যেটা ঘটেছে সেটা না ঘটলেও না ঘটার সম্ভাবনা ছিল। পাশাপাশি পুলিশের যদি তৎপরতা থাকতো তাহলে যে বোমা বানানো বা মজুত করার যে প্রশ্ন সেটা কিন্তু কোনো অবস্থায় দেখা যেত না। অর্থাৎ পুলিশের যে সম্পূর্ণভাবে নেগলিজেন্সি গোদা বাংলা যেটা বলা হয়, সেই নেগলিজেন্সি চিত্র কিন্তু আজকে শিউড়ির আবদারপুরের ঘটনা সামনে এনেছে। একদম একদম, যে ছবিটা, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে এই ছবি আজকে তুলে ধরার জন্য। আপনাদেরও বলি যে দেখুন, আমাদের প্রতিনিধি খবর, আমরা শুধু খবর করার জন্য খবর করি না, আমরা খবরটা করি খবরের ভেতরে অন্তর্নিহিত। আজকে যে কটি খবর করা হয়েছে সে কটি খবরের মধ্যে গুরুত্ব ছিল অপরিসীম, এটা আপনাদের বুঝতে হবে সঞ্জীব। আমরা প্রথম খবর দেখেছিলাম আসানসোল, একটা রাস্তা শিলান্যাস হয়েছে, সেই রাস্তা শিলান্যাস হয়ে যাওয়ার কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু সেই রাস্তা তৈরি হয়নি, একদমই, যার জন্য গ্রামবাসীরা সেই রাস্তাকে অবরোধ করে। আমরা সেই ছবি দেখলাম এবং আমরা দেখলাম মানুষ সেখানে বিক্ষোভ কেন দেখালো। পাশাপাশি তো আমরা আরও একটি খবরে যখন আসি, সেটা আমরা একটা বিরল কচ্ছপকে নিয়ে খবর দেখিয়েছি, যে দেখেছি মানুষের মধ্যে যে এখনও চেতনা রয়েছে যে প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখতে হবে। বিপন্ন এই পৃথিবীতে, মানে আমার এই পৃথিবীতে শুধু মানুষ নয়, সকলেরই বসবাস করার সমান অধিকার আছে। আর বিশেষ করে বিপন্নতা ছোঁয়ার রয়েছে যে সমস্ত প্রাণীগুলো, তার মধ্যে কচ্ছপ তো আছে। একদম। তারপরের খবরে যেটা আমরা আসি সেটা হচ্ছে তোমার বোধহয় আবার একটি সমস্যা নিয়ে, জলজান্ত একটা সমস্যা নিয়ে আমরা আসি, সেটা হচ্ছে জলপাইগুড়ির রাস্তা নিয়ে। সেখানে রাস্তা হয়েছে, সেই রাস্তা গ্রামীণ রাস্তার উপর উঠে পড়েছে ডাম্পার, যার জন্য
এবং রাস্তা দিয়ে অসংখ্য ধুলো পড়ছে, সেই ধুলোতে জল দেওয়ার জন্য কন্ট্রাক্টর ব্যবস্থা করেনি, যার ফলে কি হচ্ছে এলাকার মানুষের সত্যি যেটা বলছি নাক দিয়ে শ্বাস নিতে গেলে তাদের কষ্ট হচ্ছে, কারণ তাদের ভেতরে শরীরে তো সেগুলো ঢুকে যাচ্ছে, এরপরে সিলিকসের মতো মারাত্মক রোগ হতে পারে, শ্বাসকষ্টজনিত রোগ হয়ে তারা আক্রান্ত হতে পারে। এ খুব স্বাভাবিক ঘটনা, যার জন্য মানুষ পথে নেমে তার প্রতিবাদ করেছে। আমরা পরবর্তী খবরের যদি দেখি মেদিনীপুরে খবরের পাশাপাশি যেটা দেখলাম সেটা একদম খুব সুন্দর একটি খবর দেখলাম যে দুটো স্কুলের মাঝের একটা রাস্তার জন্য ছাত্রছাত্রীদের নিরাপত্তার একটা বড় সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা খবর করি এবং পরিশেষে শেষ খবরের যেটা আমাদের লক্ষ্য ছিল সেটা হচ্ছে স্কুল বিল্ডিং 2026 আর কিছুদিনের অপেক্ষা, কয়েক মাসের অপেক্ষা 2026-এর নির্বাচন, আর নির্বাচনের আগেই স্কুল চত্বরেই পাওয়া যাচ্ছে, মানে স্কুল চত্বর বলতে স্কুলের আশেপাশে গণ্ডির বাইরেই পাওয়া যাচ্ছে বোম, আর যে কোনো সময় সেই বোম থেকে হয়ে যেতে পারতো একটা বড় ধরনের দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার শিকার হয়তো সেই ছোট্ট শিশুরাও হতে পারতো। প্রশাসনের এটা একবার নয়, যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছে, এটা একাধিকবার, তার মানে এর আগেও হয়েছে। কোথাও গিয়ে প্রশাসনের ব্যর্থতা, আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসন ঠিক অনেকটাই তাদের কাজের ধরন এবং গতি দেখে মনে হচ্ছে বেশ কিছু, আমি সবার কথা বলছি না, কারণ অনেকেই আছে ভালো কাজ করছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে প্রশাসনকে সতর্ক হতে, আর আপনাদের বলবো প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয় আর খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।